কিরে আমি বলি নাই আমি ফিরে আসব যে, এইবার তোকে কে বাঁচাবে? যতই চিল্লাস না কেন তোকে কেউ বাঁচাবে না। আমাকে মারার আগে তোরা একটুও ভাবিসনি আমি ও যে একটা মানুষ। এত কষ্ট দিছিস তোদের তো নরকেও জায়গা হবে না রে। না এ হতে পারে না, প্রিয়া ফিরে আসতে পারে না। উফ, আমার কল্পনা থেকেও সে এখনো লেখিকা শেখ প্রীতি যাচ্ছে না কেন? আমরাই তো তার সাথে অন্যায় করেছিলাম। কিন্তু প্রিয়া আমি আজও তোমাকে ভুলতে যে পারিনি। আচ্ছা বাজে কয়টা? দেখি তো। উফ, 5টা বাজে। মানে আমি ভোরবেলা তাকে দেখেছি। শুনেছি ভোরবেলার সব নাকি সত্যিও হয়। না আর কিছু ভালো লাগছে না। কলিং বেলের শব্দ, তবুও এত সকালে? মনে হয় রহিমার মা এসেছে কাজ করতে। কিন্তু ওনার তো আসার সময় 6টায়। আচ্ছা যেই দেখি কে এসেছে। কই বাইরে তো কাউকে দেখলাম না। এটা আবার কিসের পার্সেল? জন্মদিনের শুভেচ্ছা লিখা দেখি। ওহহ, আমি তো ভুলেই গেছিলাম আজই তো আমার জন্মদিন। কিন্তু কাউকে আশেপাশে দেখলাম না তো। ধুরু, আমি কনফার্ম রিফা পাঠিয়েছে। আর যাই হক, আমার হবু বউ বলে কথা। জন্মদিনের শুভেচ্ছা অন্যভাবেই পেলাম। আচ্ছা খুলে দেখি তো কি আছে ভিতরে। খুলতে যাব এমন সমন একটা ছোট সাদা বিড়ালের বাচ্চা আমার দরজার সমানে এসে হাজির হল। লেখিকা শেখ প্রীতি কি কিউট দেখতে। প্রিয়ার ও তো বিড়াল অনেক ভালোবাসত। কি হচ্ছে কি সকাল থেকে আমার সাথে প্রিয়ার কথা কেন এত মনে পড়ছে? যে 2 বছর আগেই চলে গেছে। না না, এই কিউট বেবি, তুমি আজ থেকে আমার সাথেই থাকবা। তোমার নাম হবে বেলা। সুন্দর না? আসো আসো আমার কোলে আসো। ভিতরে ঢুকে পার্সেল আর খোলার সময় পেলাম না। ফ্রেশ হতে চলে গেলাম। এর মধ্যে রহিমার মা এসে ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছে। স্যার, চাটা নেন। আরে খালা আমাকে স্যার বলো কেন? আমাকে নাম ধরে নিলয় ডাকবা, বলি নাই? আচ্ছা আচ্ছা, কিন্তু তোমার তো জন্মদিন আজ, আর এই বিড়ালকে দিল? আরে সকালে দরজার সামনেই পেয়েছি। হাহা ভালোই তো। ফোনের রিংটোন বাজছে খালা। কলটা ধর তো। হ্যালো, কি বলছেন কি? কি হয়েছে খালা? নিলয় তুমি কলটা ধর। কি হয়েছে আঙ্কেল? কান্না করছেন কেন? নিলয় রিফা মারা গিয়েছে আজ সকালেই। কি বলছেন কি আঙ্কেল? আজ সকালেই তো সে আমাকে একটা গিফট পাঠালো যে। আঙ্কেল আমি আসছি আপনাদের বাড়িতে। খালা তুমি বাসায় চলে যাও আজ। রিফা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তোমার জন্য আমি সব করেছি, আর তুমি আমাকে ছেড়ে যাচ্ছ? আমি বাঁচতে পারবো না, ফিরে এসো। বাবা, রিফাকে ময়নাতদন্তের জন্য দিতে হবে, তুমি ওকে ছাড়ো এখন। আচ্ছা আপনাদের মেয়ের সুইসাইড করার কারণ কি? লাশ ময়নাতদন্তের জন্য আমাদের লাগবে, পরেই ওকে কবর দিতে পারবেন, এর আগে না। না না পুলিশ আঙ্কেল, আমি আমার রিফাকে কারোর কাছে দিব না। বাবা রিফা তোমাকে একটা ডায়েরি দিতে বলেছিল। ওর রুমে আছে, নিয়ে আসো। আমার রিফার শরীরের গন্ধ এখনো রুমে আছে। কিন্তু আমার রিফা আমাকে ছেড়ে চলে গেছে। ওর ডায়েরি আমাকে খুঁজে পেতেই হবে। কিন্তু রিফা তো ডায়েরি কথা আমাকে কখনোই বলেনি। আমি তো এটাই জানতাম না রিফা ডায়েরি লিখে যে। ওই তো টেবিলেই তো রাখা আছে। 26 মার্চ 2022। প্রিয় আদিসা খান প্রিয়া।
তুমি আমার কাছে বিপদে পড়া সেই মেয়ে যে কিনা নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে এসেছ। আমি জানি তুমি তাকে অনেক ভালোবাসতে, কিন্তু আমি অপারগ, আমিও যে তাকেই ভালোবাসতাম। হ্যাঁ, তা ঠিক, তোমার সাথেই ওর আগে আলাপ, আগেই দেখা সাক্ষাৎ, লেখিকা শেখ প্রীতি, কিন্তু কি করব বলো? সে নিজেই তোমাকে ছেড়ে আমার কাছে এলো। আমি জানি মানসিকভাবে তুমি ঠিক ছিলে না। তোমার কষ্ট আমি বুঝি। বারবার আমার কাছে এসে তাকে চাইতা আর আমি না করে দিতাম। জানো আদিসা, তোমার একটা কথা আজও আমার মনে পড়ে। তুমি এসে বলেছিলে আমি কি তার চোখের মায় কখনো কি পড়েছিলাম। সেদিন আমি কোনো উত্তর দিতে পারিনি, কিন্তু তুমি আমাকে বলেছিলে আমি যে ওর চোখের মায় পড়ে গেছি, ওর চোখ যে ভয়ানক সুন্দর। ওর চোখের দিকের তাকালে আমি সব ভুলে যাই। শুধু ওর চোখই যে দেখতে ইচ্ছে করে। সেদিনও আমি কিছু বুঝিনি, কিন্তু যখন দেখলাম নিলয় আবার তোমার সাথে সম্পর্কে ঠিক করেছে আর আমাকে পাত্তা দিচ্ছে না, তখন বুঝেছিলাম কাউকে পেয়ে হারানোর যন্ত্রণা কি রকম যে। হা হা, পরে দেখো নিলয়ই তোমাকে আবার ধোঁকা দিল। কারণ আমি জানতাম নিলয় তো শুধু আমাকেই ভালোবাসে। জানো প্রিয়া, তোমার মধ্যে রূপ, গুণ সব আছে, তুমি অনেক ভালো ছেলে পাইতা, কিন্তু সেদিন আমি বিশ্বাস করো তোমাকে মারতে চাইনি। তুমি ও জেদ ধরে রাখলা যে কোনো উপায়ে তুমি ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নেবে। তাই তো বাধ্য হলাম আমরা, মানে বিশেষ করে আমি, তোমার নামে মিথ্যা কথা রটাইলাম। 17 জুন 2021। নিলয়ের সাথে প্রথমবার সামনাসামনি দেখা। অনেক ভালো লাগছিল। যে নিলয়কে সবাইকে ছুতে চাই, আজ আমি সেই নিলয়কে পাইলাম। নিলয় বিখ্যাত ফটোগ্রাফার, সবাই ওকে চিনে জানে। সব মেয়ে ওর জন্য পাগল। আর সে কিনা প্রিয়ার সাথে সম্পর্কে গিয়েছিল। হায় রে, আমি মানেত পারিনি তা। তাই তো প্লেন করে সবার চোখে খারাপ বানায় প্রিয়াকে। 24 অক্টোবর 2022। প্রিয়ার মৃত্যুর লাশটাকে ও আমি ঘৃণা করি। তাকে সেদিন আমরা জঙ্গলে ডাকি এই জন্যই, যাতে তাকে আমি রাস্তা থেকে সরাতে পারি। কিন্তু নিলয় ও যে আমাদের প্লেনে সায় দিবে ভাবতেই পারিনি। আমার একটাই আফসোস, ওর পরিবার জানে ও না ও যে দুনিয়ায় নেই। হা হা। 27 ডিসেম্বর 2022। একটা সত্যি কথা কি জানো? প্রিয়া সেদিন যেভাবে বাঁচতে চেয়েছিল, সেইভাবে যাতে কারো মৃত্যু না হয়। আমার প্লেন ছিল ওকে ধর্ষণ করিয়ে মারা, যেটা আমি আমার লোকদের দিয়ে করেছি, কিন্তু এই সত্যি আমি ছাড়া দুনিয়ার কেউ জানে না। তারপর আমি নিলয়, রাফি, শুভ, সিনাত মিলে ওকে খাবারে বিষ দেই। কিন্তু তার আগেই সে আধমরা ছিলই। হাহা। 1 জানুয়ারি 2023। আজ সকালটা সুন্দরভাবেই কাটল, কারণ আজকেই নিলয়ের সাথে আমার বিয়ের কথা পাকাপোক্ত হল। আমি আজ ভাবিনি রাতে আমি এত ভয় পাব যে, কারণ প্রিয়া কিভাবে ফিরে আসলো। ও তো মারা গেছিল। আমি এইবার বুঝতে পেরেছি, সে প্রতিশোধ নিতে ফিরে এসেছে। আমার গলা ছাড়ো প্রিয়া প্লিজ, আমাকে মাফ করো, কিন্তু সেদিন প্রিয়া আমাকে অনেকভাবে মারে, আঘাত করে, আমি নিলয়কে জানানোর সাহস পাইনি। আমি জানি আমি নিলয়কে আর পাব না। আর এটাও জানি প্রিয়া নিলয়কে কতটা ভালোবাসত। বাবা, বাসায় যাবা না? সন্ধ্যা হয়ে গেল। হ্যাঁ আঙ্কেল, যাব। আপনারা ভালো থাকবেন, আমি আসছি। এই ডায়েরি আমাকে সম্পূর্ণ পড়ে দেখতেই হবে। এই রে, বাসার দরজা খোলা কেন? খালা, তুমি এখনো যাও নাই? না বাবা, তুমি সারাদিন কিছু খাও নাই,
আবার একটা ছোট বিড়ালের বাচ্চা বাসায়, তাহলে যাব কিভাবে? আচ্ছা, তুমি এখন যাও। জি, বাবা তুমি সাবধানে থেকো, কখন কি হয়ে যায় কে জানে। আমার সন্দেহ লাগলো খালা হঠাৎ এটা কেন বলল। বেলা তুই জানিস, আমার এখন কেউ নেই, তুই আছিস, আমার মেয়ে তুই আজ থেকে। তুই কি সুন্দর মাথা নাড়াস, কি কিউট। আচ্ছা তোর আসল মালিক কে রে? সেও কি তোর মতো এত সুন্দর? আচ্ছা চললে খিকা শেখ প্রীতি তোকে নিয়ে আজ ঘুমাবো। ইস, এত সকালবেলা কলিং বেল, কে বাজায়? ভালো লাগে না, দরজা খুলতে দেখি রহিমার মা। বাবা, আমার ভুল হয়ে গেছে, কাল আসতে পারিনি, আমার মেয়েটা কাল অনেক অসুস্থ ছিল, তাই আসেনি। মাফ করো বাবা। কি বলছো খালা, কাল তো তুমি আসলেই, আর সব কাজও করলে। বাবা আমি আসিনি কাল। আমার মাথা নষ্ট, তাহলে কাল কে আসছিল? কাল তাহলে কে আমার বাসায় এসেছিল? আচ্ছা বেলা কোথায়, সকাল থেকেই ওকে দেখছি না, বেলা কই তুমি? বাবা তুমি কাকে ডাকছ? আমি তো বাসায় কাউকেই দেখি নাই। কি বলছো কি খালা, বেলা বিড়াল, কালই তো বাসায় এসেছিল, আর তুমি কাল তো আসলা আমার বাসায়। বাবা আমি মিথ্যা কেন বলবো? আমি কাল সত্যিই আসিনি। না এটা কিভাবে সম্ভব? আচ্ছা ডায়েরিটা কোথায় রাখলাম আবার? ওই তো আমার বিছানাতেই পড়ে আছে। বাকিগুলো সম্পূর্ণ করতে হবে। 15ই জানুয়ারি 2023। রাহাতের সাথে দেখা করতে আসলাম রেস্টুরেন্টে। কিন্তু মনটা সায় দিচ্ছে না, কারণ আমি শুধু নিলয়কেই ভালোবাসি। আর নিলয় জানে ও না রাহাতের সাথে আগে আমার সম্পর্ক ছিল। সেটাই শেষ করতে আসলাম। এইদিকে রাহাত আমার হাতে পায়ে পড়ে গেল যাতে বিয়েটা আমি ওকেই করি, কিন্তু আমি তো ওর সাথে থাকতে চাই না। কারণ রাহাতের বাচ্চা আমার পেটে। তাই আমি রাহাতকে ছেড়ে সে বাচ্চাকেও লেখিকা শেখ প্রীতি নষ্ট করতে যাচ্ছি। রাস্তায় হঠাৎ প্রিয়ার আগমন, আমি তো মেয়েটাকে মাটিতে পুঁতে দিয়েছিলাম, তাহলে এইখানে সে কিভাবে আসতে পারে? রাস্তার মাঝেই আমার গাড়ি থামাতে হলো, প্রিয়া আমাকে সপাটে একটা চড় মারল, আমার মনে হলো কেন জীবিত মানুষ এরকম ভয়ানক চড় দিতে পারে না। আমাকে চড় দিয়ে সে বলল শুধু বাচ্চা নষ্ট করে দেখ তর কি হাল করি। আমাকে তো মেরেছিস, এখন নিষ্পাপ বাচ্চাকেও। ওর বাকি কথা শুনতে আর পেলাম না, কারণ আমি সেখানেই লুটে পড়লাম। যখন চোখ মিলে তাকালাম তখন দেখলাম আমি হসপিটালে। কিন্তু কে আমাকে হসপিটালে নিয়ে আসলো তা জানা হলো না আমার। নার্সরা বলল এক মেয়ে এসে ভর্তি করে দিয়ে গেছে। কিন্তু আমি কিছুতেই এই বাচ্চাকে রাখতে চাই না, কারণ নিলয় জেনে গেলে আমি ওকে হারিয়ে ফেলব। 3রা ফেব্রুয়ারি 2023। নিলয় বেস্ট ফটোগ্রাফির ট্রফি পেল আজ। সেদিন গর্ববোধ হচ্ছিল সে তো শুধু আমার আর অন্য নারীদের কল্পনা। সেদিন বাসায় আসতে আমার 12টা বেজে গেছিল। বাসায় ঢুকতেই বাবার হাতে জীবনে প্রথমবার আমি চড় খেলাম। কারণ সেদিন বাবা মা দুজনই জেনে গেছিল আমার পেটে বাচ্চা। আমি শুধু চোখের পানি ফালাইলাম। আমি ও তো এ বাচ্চাকে চায় না। সেদিন অনেক হাতে পায়ে ধরে বাবা মাকে বুঝালাম ভুল হয়ে গেছে আমার, মাফ করে দেও। আমি এই বাচ্চা রাখব না। তারা যখন শুনল বাচ্চার বাবা রাহাত, তারা আরও ক্ষেপে গেল। কারণ রাহাতের বাবার সাথে আমার পরিবারের শত্রুতা চলছে বহু বছর ধরে। বাবা সেদিন আমার ঘাড় ধাক্কা দিয়ে রুমে নিয়ে গিয়ে আমাকে বাইরে থেকে তালা দিয়ে রাখে। এইদিকে নিলয় কল দিচ্ছে, কান্নার কারণে কথা কিভাবে বলবো বুঝতে পারছি না। আমি আসলেই নিলয়কে ভালোবাসি, কিন্তু উই ভুল,
যার কারণে এই রাহাতের সাথে ভুলে আমার আজ এ দশা। ও নিলয় বাবা গো, কই তুমি দেখে যাও কে এসেছে। খালা আবার অসময়ে ডাকাডাকি, ধুরু আর ভালো লাগে না। কে এসেছে খালা? আরে বাবা নিচে নেমে আসো। খালা ভালো আছেন? অনেক দিন পর দেখলাম আপনাকে। প্রিয়া তুমি এইখানে? কিভাবে সম্ভব? কেন নিলয়, আমি কি আসতে পারি না? না, এ হতে পারে না, তুমি তো 2 বছর আগে মারা গিয়েছিলে। কি বলছো কি নিলয় বাবা, প্রিয়া মাই তো আমার মেয়ের চিকিৎসার খরচ দিচ্ছে প্রতি মাসে, ও কিভাবে মারা যাবে? বাবা মজা করো না তো। প্রিয়া মা, বসো, তোমার জন্য লেখিকা শেখ প্রীতিচা নিয়ে আসি আমি। কাল থেকে নিলয় বাবা মজা করছে বুঝছ। জি খালা, আপনি যান, আপনার হাতের চা সেই অমৃত। কে তুমি সত্যি করে বলো? তুমি প্রিয়া আর যাই হোক হতে পারো না। কেন মিস্টার নিলয়, আমিই তো প্রিয়া। আমার কি অন্য জায়গায় থাকার কথা ছিল? হা হা, হাসি থামাও, আমার বাসা থেকে বের হয়ে যাও। ম্যাম, আপনার বিড়ালটা আপনাকে ছাড়া গাড়িতে থাকতে চাচ্ছে না। ও তো বেলা, আমার বিড়াল তোমার কাছে কি করে? মাথা নষ্ট আসলেই তোমার, পাগল হয়ে গেছো তুমি। হাহা, সে আমার বিড়াল, নাম রানী। না, তুমি মিথ্যা বলছো, তুমি আমার সাথে গেম খেলতেই এসেছ। বলো কে তুমি? কে তোমাকে পাঠিয়েছে? তুমি পাগল হয়ে গেছো, আর কিছুই না। তাহলে এতদিন তুমি কোথায় ছিলে? আমি আমেরিকায় ছিলাম, যেটা আমার পরিবার কয়েকদিন পরই জেনেছে। পারলে আমার ভিসা, পাসপোর্ট সব দেখে নিতে পারো। হাহা। না, আমার মাথা আর কাজ করছে না, কি হচ্ছেটা কি আমার সঙ্গে? সেটাই হচ্ছে যেটা তোমরা করেছিলে। হাহা। মানে? আরে প্রিয়া মা, তুমি এখনো বসলে না? দেখো, তোমার পছন্দের দুধ চা নিয়ে এসেছি। হ্যাঁ, দেও খালা। আপনার নিলয় বাবা পাগল হয়ে গেছে। কখন থেকে কিসব বলে যাচ্ছে? আচ্ছা তুমিই বলো, আমি মারা গেলে তাহলে এইখানে কেমনে দাঁড়িয়ে আছি? নিলয় বাবা, তুমি রেস্ট নেও। আমি সকালেই আজ শুনলাম রিফা মা মারা গেছে, তোমার সেই ধাক্কাই লাগছে বাবা, বুঝছি আমি। ধাক্কা লাগারই কথা, ভালোবাসার মানুষ যেহেতু। প্রিয়া তুমি আমার বাসা থেকে এখনই বের হয়ে যাও। আরে নিলয় বাবা, কি বলছো কি? কত বছর পর প্রিয়া মা আসলো, তুমি কিভাবে পারো ওকে বের করে দিতে? খালা, বাসাটা আমার, তাই তোমার নাক গলানো উচিত না। এই মিস্টার নিলয়, খালার সাথে এরকম আচরণ করছেন কোনো সাহসে? যা বলার আমাকে বলেন, ওনাকে কেন বলছেন? ঠিকই বলছ নিলয় বাবা, আমি তো বাসার কাজের লোক, তাই আমারই ভুল হয়েছে। মাফ করে দেও। খালা, কই যাচ্ছেন আপনি? বাবা, আমার কাজ শেষ, তাই বাসায় যাচ্ছি। নিলয় তুমি পাগলি হয়ে গিয়েছ। হাহা, তোমার রিফা তো মা হতে যাচ্ছিল, আর সে আজ দুনিয়াতেই নাই। হাহা। এটাই পাপের শাস্তি। গেলাম, আবার দেখা হবে তোমার সাথে আমার। নিলয় আমাদের ছাড়বে না কাউকে যে। হাহা, নিলয়রা যেইভাবে আমাকে শেষ করতে চেয়েছিল, তার চেয়ে ভয়ানক কষ্ট লেখিকা শেখ প্রীতিওদের আমি দিয়েই ছাড়ব। ওর জন্য আমি আমার বোনকে হারিয়েছি। আমার বোন কতটা কষ্টে মারা গেছে জানো জালাল? রাফির কোনো খবর পেয়েছ? না ম্যাম, আমি যত দূর জানি ও পলাতক। কিন্তু কেন? তা বলতে পারছি না, কিন্তু সব বের করব, চিন্তা করবেন না আপনি। আচ্ছা, আমার রানী কোথায়? এই তো আপু, তোমার রানী আমার সাথেই ছিল। আরে রিমা, তুই কখন আসলি? হা হা, অনেক আগেই,
আচ্ছা তুমি রানীকে ছাড়া কেন থাকতে পারো না? রানী আমার বোনের প্রিয় ছিল তাই। ওকে আকরে আমি বাঁচতে চাই। আপু আমি চাই ওদের তুমি তিলে তিলে শেষ করো। আপু বাঁচতে চেয়েছিল, কিন্তু ওরা বাঁচতে দেয়নি। না আর পারছি না, কি হচ্ছে আমার সাথে? আমার রিফা আমাকে কিভাবে ধোঁকা দিল? যার জন্য আমি এত কিছু করলাম, শেষে প্রিয়াকে মারলাম, কিন্তু প্রিয়া বেঁচেই বা আছে কেমনে? আচ্ছা বাকি অংশ পড়তে থাকি ডায়েরি থেকে। 4 মে 2023। আমি বাচ্চাটা নষ্ট করতে পারলাম না, কি জানি একটা মায়া কাজ করল। কারণ আমিও তো মা, বাসা থেকে কেউ মানতে চাচ্ছে না আমার এই বাচ্চাকে। যে নিলয়ের জন্য আমি এত কিছু করলাম, আর আজ সে নিলয় কথা আমার মনেও পড়ছে না। প্রিয়া ঠিকই বলেছিল, এটা আমার ভালোবাসা ছিল না, ছিল শুধু জেদ। এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমি প্রতিবার বাবা মার কাছ থেকে অত্যাচার সহ্য করছি, কিন্তু আমি এখন এই বাচ্চাকে হারাতে চাই না, আবার রাহাতকেও আমি চাই না। আবার কলিং বেল। কে বাজায়? হায় আল্লাহ! কি রিফা তুমি? তুমি না আজ মারা গেলে? কি বলছো নিলয়, আমি আবার কখন মারা গেলাম? না, তুমি মানুষ না, অন্য কেউ, চলে যাও আমার সামনে থেকে। নিলয় আগে আমাকে বাসায় ঢুকতে তো দেও। ও নিলয় বাবা, তুমি সারারাত দরজার সামনে পড়েছিলে কেন? শরীর খারাপ। ডক্টর কি ডাকবো? না, রিফা আসছিল খালা কাল। পরে কি হয়েছে আমার যে কিছুই মনে পড়ছে না। বাবা, তুমি কি বেশি কষ্ট পেয়ে গিয়েছ রিফা মার মৃত্যুতে? না খালা। না, তোমার আম্মুকে এইবার আমার সব জানাতেই হবে। তুমি কয়েকদিন আমেরিকায় যেয়ে থেকে আসো, পরিবারের সাথে ভালো লাগবে। না খালা, আমি পাগল হয়ে যাচ্ছি। কিরে সিনাত, এইভাবে থাকতে কেমন লাগছে? আমার বোনকে যে মেরে ফেললি, এখন কেমন লাগে? ইসস, তর না বিয়ে ছিল আজ? আহা, বিয়ের আগেই কনের নিখোঁজের সংবাদ। সবাই তো লেখিকা শেখ প্রীতি ভাবতাছে তুই পালিয়ে গিয়েছিস। তর বাবা মা তো অপমানে শেষ। এটা কি তুই জানিস? প্লিজ ছেড়ে দেও আমাকে। কে তুমি? মুখের মাস্ক খুলে দেখাও। আর আমি তোমার বোনকে মেরেছি মানে? দাঁড়া, খুলছি। তোকে মারার আগে সব বলে দিবার পরেই মারব, চিন্তা করিস না। হাহা। নিতু, আমার রানীকে নিয়ে আসো। ও দেখুক তার মালকিনকে যারা মেরেছে তাদের মৃত্যু। আর জানিস, তোর যার সাথে বিয়ে হবার কথা আজ, সে কিন্তু তোকে বিয়ে করতে চায় না। পরিবারের চাপে পরেই বিয়ে করতে রাজি হয়েছে। কিন্তু আমি শুনেছি তুই নাকি তাকে ভালোবাসিস। তোর ভালোবাসার মানুষ কাকে ভালোবাসে জানিস? কাকে? না, না, আগে একটা ভিডিও দেখ। তোর ভালোবাসার মানুষ কার সাথে রাত কাটাইছে যে। দেখ, এটাই না তোর রাহাত? মেয়েটা কে? বলো না কেন? এ হতে পারে না। কে ওই মেয়ে? তোরই প্রাণের বান্ধবী রিফা। ওই রিফার গর্ভে যে সন্তান ছিল সেটা তো রাহাতেরই ছিল। না, আমি পারছি না সহ্য করতে। প্লিজ বন্ধ করো এই ভিডিও। হা হা, কেমন লাগে? ভালোবাসার লেখিকা শেখ প্রীতি মানুষ ধোঁকা দিল। তুমি কি সেটা বলো না কেন? আরে সবুর কর, জানবিই তো মরার আগে। ম্যাম, আপনার রানী। রাখো ওকে। দেখ কে আমি। হা হা। প্রিয়া তুমি? কিভাবে সম্ভব? তুমি না মারা গেছো? আমরা সবাই নিজের হাতে তোমাকে। আরে থামো সিনাত। আমি মারা গেলে এইখানে কিভাবে? হা হা। সেদিন আমি ছিলামই না সেইখানে। মানে?
সেদিন তোর রিফা আমাকে ধর্ষণ করাতে চাইছিল, এটা কি জানিস? ছি, এটা কি বলো তুমি? আমাদের প্লেনে এইয়া ছিলই না। কিন্তু রিফা তো সেটাই করাইছিল। হ্যাঁ, সেদিন তোদের কথায় আমি তো গিয়েছিলাম ঠিকই, কিন্তু ম্যাম সরি, আপনার কল আসছে। কথা বলেন আগে। হ্যাঁ দেও রফিক। হ্যালো, কে বলছেন? কেন আমাকে চিনতে পারছো না? না কে আপনি, সেটা বলেন। হা হা, সিনাতকে শুধু শুধু ধরে নিয়ে গেলা। জানো সিনাত কিন্তু তোমাকে মারতে চায়নি। কিন্তু রিফা ওকে ভয় দেখিয়ে তোমাকে বিষ দিতে বাধ্য হয়েছিল। হা হা, এই কে আপনি বলেন? আমি, রাহাত। হা হা। কি? হ্যাঁ, তোমাকে মারার প্লেন কিন্তু রিফার ছিল না। ছিল আমার, কিন্তু দুর্ভাগ্যবশত তুমি মরনি। মরেছে তোমার এই যমজ বোন শ্রেয়া। হা হা। এই সত্যি কিন্তু আমি ছাড়া কেউ জানে না, এটা কি তুমি জানো? ঈশ্বর রিফা বা নিলয় কেউই জানত না তোমার বড় বোন মানে যমজ বোন আছে, কিন্তু সেটা আমি জানতাম। তোমার সাথে আমার কি সম্পর্ক যে তুমি আমাকে মারতে চেয়েছিলে? সেটার উত্তর তুমি নিজেই বের করো বেবি। এই চুপ থাক, তুই আমাকে বেবি বলার সাহস কই পাস? আরে রাগছ কেন? শুনো সিনাতকে মেরাই ফেলো। ওকে আমার একদমই লেখিকা শেখ প্রীতি ভালো লাগে না। তুমি না মারলেও ওকে আমি নিজেই মেরে ফেলতাম আজ। হাহা। হ্যালো, হ্যালো, কল কেটে দিল ওই ফাউল ছেলে। ম্যাম, কে ছিল? রাহাত ছিল। ওকে আবার চোখ মুখ বেঁধে রাখো, যাতে পালাতে না পারে, বুঝছিস তোরা? নিতু আমার রানী সোনাকে নিয়ে গাড়িতে উঠো এখনই। আর রফিককেও যাতে সিনাতের খোঁজ না পায়, কিন্তু আমাকে কেন মারতে চেয়েছিল সেটা জানতেই হবে। জি, ম্যাম। নিলয় আর কত কষ্ট বয়ে বেড়াবি রে? এইবার তো থামো। আয়ান, আমি নিতে পারছি না আর, প্রিয়ার মৃত্যু আবার জীবিত হওয়া, আবার রিফার মৃত্যু, আবার সেদিন রাতে বাসায় আসা, সব যে গোলমেলে লাগছে রে আমার। আচ্ছা, তুই তো পুলিশ, এই তদন্ত নেয় প্লিজ, এইসবের রহস্য বের কর। আমি চেষ্টা করব, কিন্তু এটা বল, প্রিয়া মারা গেল কিভাবে? আমি জানি না, সবাই বলছে মারা গেছে তাই জানছি। দোস্ত আমি আসছি আজ, লেখিকা শেখ প্রীতি বাসায় কাজ আছে আমার। কি হলো? নিলয় কথা ঘুরালো কেন? কিছু তো লোকাচ্ছে সে। প্রিয়া আপু আমার কথা শুনো, আগে আমাদের জানতে হবে শ্রেয়া আপুর সাথে রাহাতের কি সম্পর্ক। এটা তো ঠিকই বললি। কিন্তু আপু তো আমেরিকায় থাকত, বাংলাদেশে আসে নাই এত, তাহলে রাহাতকে চিনত কিভাবে? কিন্তু রাহাত আমাকে মারতে চায় কেন? আচ্ছা, শুন রিমা। বলো আপু। শ্রেয়া আপুর রুম ভালোভাবে চেক করি চল। রহিম চাচা বাড়িতে আছো নাকি? আরে সোয়াদ যে, কি দরকারে জমিদার রহিম তালুকদারের কাছে আসলে? আসলে চাচা, তালুকদার পরিবারের বিখ্যাত রীতিগুলো এখনো মনে পড়ে। তো করো না কেন সেইগুলো? কোনো রীতি? আপনার নাতি নাতনিদের কি সারা জীবন শহরে আর বিদেশেই রাখবেন? আরে না, আমার শ্রেয়া মালেখিকা শেখ প্রীতি তো মারাই গেল, আছে তো প্রিয়া মা, রিমা, পূর্ণ, পূর্ণা, সাফিন, সাফিকা, রিধি, রিহাদ। এরা এক এক খালাতো মামাতো ভাই বোন তো এক এক জায়গায় আছে। এই তুর্নপুর গ্রামে এসে কি করবে ওরা? আর তালুকদার জমিদাররা তাদের বংশধরদের সতর্কভাবে রাখে। আরে চাচা, ওই যে আপনাদের বাড়ির মেলা, ওইটা আবার করতেও তো পারেন। সবাইকে তাহলে বাড়িতে ডেকে আনি। তাই করেন চাচা। রিমা, রে আমার ভালো লাগছে না, কতদিন পর আপুর রুমটা খুলব। আপুর সাথে কাটানো দিনগুলো মনে পড়ে রে এখনো।
আপু তুমি ধৈর্য ধরো, সবাই শাস্তি পাবেই যারা আপুকে হত্যা করেছে। ধুলোবালি চারপাশে। আচ্ছা রিমা লাইটটা ধরা, আপুর শরীরের গন্ধ এখনো আছে। ভিতরটা পুড়ছে রে আমার। আচ্ছা রিমা চারপাশে খুঁজে দেখ কিছু পাস কিনা। তুই আলমারি খুঁজে দেখ, আমি বাকিগুলো দেখি। ওকে আপু। প্রিয়া আপু দেখে যাও, আলমারিতে কিছু কাগজপত্র আছে। কই কই দেখি তো। এইগুলো তো ডক্টরের রিপোর্ট দেখা যাচ্ছে। কি এ হতে পারে না, সম্ভব না। কি হয়েছে আপু বলো। তুই নিজেই দেখ। দেও তো দেখি। প্রিয়া আপু গো, শ্রেয়া আপু তো ব্রেইন টিউমার ছিল। এটা তো আমরা জানতামই না। আপু আমাদের জানায়নি কেন? এই কারণেই কি আপু তোমাকে বাঁচিয়ে নিজে মৃত্যুর দিকে গেছিল? আমি ভাবতে পারছি না রে। আমি তো বুঝতে পারছি না রাহাত কেন আমাকেই মারতে চাচ্ছে। আপু দেখো দেখো, আমাদের জমিদার বাড়ির কিছু কাগজপত্র আছে, একটু পড়ে দেখো তো আপু। পিউ মা তোমার দাদাজান কল করেছে, তোমার সাথে কথা বলতে চায়। আচ্ছা দেও করিম চাচা। সালাম দাদাজান, তোমার শরীর ঠিক আছে তো? হুম মা, তোরা কালকে গ্রামে আয়, কয়েকদিন থেকে যা রে মা। রিমাকে কলটা দে তো। ধর, রিমা দাদাজান কথা বলবে। দাদাজান তোমাকে অনেক মিস করি আমি। হা হা, কাল তোর বাকি ভাই বোনগুলো আসবে, তাই তোরাও এসে পড়। আচ্ছা দাদা কাল আমরা চলে আসব। হুম মারে রাখছি, আমার ঘুমের সময় হয়ে যাচ্ছে। হুম দাদা। রিফা আমাকে কেন ধোঁকা দিল? আমি তো তোমাকেই ভালোবাসতাম, তুমি আমার মায়া কাঠগোলাপ। ফোনের সাউন্ড। ঈশস মমো কল দিল কেন? হ্যালো মমো। আমি শুনলাম রিফা লেখিকা শেখ প্রীতি মারা গেছে, আর তুমি পাগলামি করছো। তুমি পরশুর ফ্লাইটে আমেরিকায় আসবে, এটাই লাস্ট কথা। বাই। হায়রে আম্মু আমাকে কিছু বলতেও দিল না। আচ্ছা ঘুমানোর চেষ্টা করি একটু। তোরা আমাকে মেরে কিভাবে ঘুমাতে পারিস? রিফাকে তো শেষ করলাম, বাকিদেরও করব, তাহলে আমার বোনের পাপ কাজ আর করতে হবে না, আর তোকে সবার লাস্টে মারব, তিলে তিলে। আমার বোনের ভালোবাসার এই দাম দিলই হাহা, নিলয় তোর জীবন নরক হয়ে যাবে। আল্লাহ গো, আমি বেঁচে আছি এখনো? উফ অফ, এটা তো আমার কল্পনা ছিল, বাস্তবের সাথে মিল কিভাবে? আর বোন মানে? বুঝলাম না তো কিছুই। আচ্ছা, প্রিয়াকে কি আমি আসলেই কষ্ট দিয়ে মেরেছি? আমি খুনি তাই না? আমি তাকে তো ভালোবাসিনি, আমি তো রিফাকে ভালোবাসতাম, কিন্তু রিফা হাহা অন্যের সন্তানের মা হতে চলেছিল। হাহা, আমার ভাগ্য এই ছিল। স্যার আসব? আরে মেঘ যে, কি হলো? আমি তো বলেছিলাম আমি কোনো ফাংশনে যেতে পারবো না, সব রিজেক্ট দেও, আমি মানসিকভাবে ঠিক নেই, জানো তুমি। আমি আর ফটোগ্রাফি করতে চাই না। স্যার, আপনার মানসিকভাবে ঠিক থাকতে হবে। এটা আপনার ড্রিম ছিল, আর আজ আপনি বেস্ট ফটোগ্রাফার। তাই আপনাকে ফাংশনে যেতেই হবে বিশেষ অতিথি হিসেবে। আমি পারবো না, আমার রিফা আমাকে ছেড়ে চলে গেছে। আমি কাকে নিয়ে বাঁচব বলো মেঘ? প্লিজ, আমাকে এখন একা থাকতে দেও, আর বাড়িতে সিকিউরিটি বাড়াও আজ থেকে। ওকে স্যার। আপু তুর্নপুর গ্রামটা কিন্তু অনেক সুন্দর। রানীকে দেখো কি সুন্দর করে তাকিয়ে আছে। হুম, ঠিকই বলেছিস রিমা। চলবে। প্রতিশোধের আগুন 7 পার্ট। শেখ প্রীতি। জানিস রিমা, শেষবার 5 বছর আগে আপুর সাথে গ্রামে এসেছিলাম। আপু গ্রাম বাংলাকে অনেক ভালোবাসত।
তখন রানী ছিল না। কতই না মজা করেছিলাম। তুই তো সেবার আসলিই না। তুমি জানোই আমার পরীক্ষা ছিল সেবার। আচ্ছা, আমরা যে জমিদার বাড়ির মেয়ে, এটা ভাবলেই মনে কেমন জানি আনন্দ লাগে। হা হা, ওই তো আমাদের তালুকদার বাড়ির গেট দেখা যাচ্ছে। সবাইকে কত বছর পর দেখব। উফ অফ। আরে দাদাজান যে, আপনি গেটের সামনেই কেন? আর কে কে আসছে? পূর্ণা, সাফিন, সাফিকা, রিধি, আর এখন তোরা আসলি। তোর দুই খালামনি আসছে, আর মামিও আসছে তোদের। তাহলে তো অনেক মজা হবে, তাই না রিমা? ভিতরে আয়। আগেই বলে রাখা ভালো, তালুকদার বাড়ি আমাদের জমিদার বাড়ি। 100-র উপরে বয়স হয়েছে বাড়িটার। লেখিকা শেখ প্রীতি, কিন্তু সৌন্দর্য নষ্ট হয়নি। ভিতরে ঢুকতেই মেজ খালামনিকে চোখে পড়ল। আরে প্রিয়া মা যে, তোর মা তো এখনো আসলই না। আরে খালামনি, আম্মু আসবে কালকে। মামি গো, তোমার হাতের পিঠা কতদিন ধরে খাই না। ইসস। আরে পাগলি মেয়ে আমার সাফিন, সাফিকা তো তোদের দুইজনের জন্যই অপেক্ষা করতাছে। ওরে আপু গো সাফিন, সাফিকা, রিধি, তোরা দেখি কত বড় হয়ে গেছিস। আচ্ছা সবাই শুনো, তিনতলায় কেউ যেও না। কেন দাদাজান? আরে প্রিয়া মা, অনেক পুরাতন বিল্ডিং, তাই 3 তলায় মেরামতের কাজ চলছে, তাই সবাইকে নিষেধ করলাম। আর নিহারি, আমার মেজ খালামনি, প্রিয়া আর রিমাকে দোতলার ঘরে নিয়ে যাও। চল মা, তোরা রেস্ট নে। দেখ, রুমগুলো আগের মতো আছে, কিন্তু আমার বড় আপুটাই নাই। এই যে প্রিয়াপু, আমাকে ভুলে গেলে? আরে রিধি যে, শুন, আজ রাত থেকেই মজা শুরু হবে। কিন্তু তোর ভাই আসলো না কেন? আরে ভাইয়া কাজে আছে, তাই বলেছে পরে আসবে। একটা জিনিস খেয়াল করলাম, আমাকে আর রিমাকে একসাথে, সাফিকা রিধিকে একসাথে, আর সাফিনকে আলাদা রুম দিলও পাশাপাশি। হা হা, সেই হবে মজা। আম্মু, তোমার জন্য বাধ্য হয়ে আমেরিকায় আসছি আমি। শুন নিলয়, রিফা মারা গেছে, তাই তোর ভবিষ্যৎ ভাবা উচিত। যে চলে যায় সে কখনো ফিরে আসে না, এটা মনে রাখো, তাই আমি তোর জন্য মেয়ে দেখেছি বাংলাদেশে, তাই যে মেয়েকে বলবো তাকেই তোকে বিয়ে করতে হবে, মনে রাখিস। আম্মু, আমি পারবো না। নিলয়, আমার মরা মুখ দেখবি বিয়ে না করলে, আর যাকে দেখেছি সে রাজার বংশধর, নাম ডাক অনেক। আর মেয়েকে তোর পছন্দ হবেই। যা খুশি করো। হা হা, পাগল ছেলে, তোকে আমি কষ্টে দেখতে চাই না রে। তাই তো রিধিকে তোর জন্য ঠিক করলাম। লেখিকা শেখ প্রীতি মেয়েটা বড্ড ভালো, আমাকে বিপদে সাহায্য করেছিল, সেদিন থেকেই ঠিক করেছিলাম তোর বউ বানাবো। কিন্তু মাঝে রিফা এসে বাধা দিল। ভালো হয়েছে মরেছে যে। কোনো কিছু মিল পাচ্ছি না আমি। নিলয় নিশ্চিত প্রিয়ার মৃত্যু নিয়ে কিছু লুকাচ্ছে। আয়ান স্যার, আপনার এই কেসটা ভালোভাবে নেওয়া উচিত। আর প্রিয়া তো মারা যায়নি, আমি খবর নিয়ে জেনেছি প্রিয়ার যমজ বোন শ্রেয়া সেদিন মারা গেছিল, আর সেটা নিলয় জানেও না। ওরে, রফিক ভালো খবর দিল, এই কেসটা আরও ভালোভাবে আমার সামনে আসতাছে। নিলয় কিছু করেছে, কিন্তু রিফার মৃত্যু নিয়েই যত ঝামেলা। আমি যতদূর বুঝেছি, ও সুইসাইড করেনি, ওকে খুন করা হয়েছে রফিক। আচ্ছা, প্রিয়া বর্তমানে কোথায়? স্যার, ও তুর্নপুর গ্রামে আছে, সে তো জমিদার তালুকদার পরিবারের বংশধর। বাহ, জমিদার পরিবারের মেয়ে। আমাদের সেইখানেই যেতে হবে, কিন্তু আমাদের পরিচয় গোপন রেখে। এই প্রিয়া অনেক কিছু জানে। কালই রওনা দিব রফিক। আচ্ছা স্যার, আমরা কি সাজে যাব?
আরে আমরা ওদের এইখানে উঠব, আমরা বিদেশি। মানে আমাদের জন্ম বিদেশে, কিন্তু আমাদের মা বাবা বাংলাদেশে জন্ম। তাই আমরা গ্রাম দেখিনি, আর গ্রামের মানুষ আমাদের গ্রহণ করবে মিলিয়ে নিও। রফিক, তুর্নপুর গ্রামটা কিন্তু আসলেই সুন্দর, কিন্তু এই গ্রামে সবকিছু কেমন জানি রহস্য লাগছে রে। ঠিক বলেছেন আয়ান স্যার, কিন্তু আমাদের কাজ ভালোভাবে করতেই হবে। আর স্যার, শুনলাম নিলয় স্যার আমেরিকায় চলে গেছে। হা হা, যাবেই, আমার বন্ধুকে চিনি আমি। কিন্তু সে যদি কোনো অন্যায় করে থাকে আমি তাকে শাস্তি দিবই। জানে রফিক, দুনিয়ায় মন্দ মানুষের অভাব নেই, তারা সকলের সামনে ভালো সেজে থাকে, কিন্তু তাদের অন্তর থাকে কুৎসিত, জঘন্য। আচ্ছা, তালুকদার বাড়ি কোনো দিকে? রফিক, বাজার দিয়েই যাচ্ছি, কাউকে জিজ্ঞেস করো তো। আচ্ছা স্যার, আপনাকে কিন্তু সেই লাগছে, দাড়ি গুফে, হাহা, সম্পূর্ণ বিদেশি লাগছে, কারণ আপনি তো এমনই সুন্দর। আরে রফিক, লজ্জা দিও না, এই কারণেই কোনো মেয়ে আমার প্রেমে পড়ে না, হাহা। স্যার, আপনি কিন্তু সবাইকে রিজেক্ট দেন, আমি কিন্তু জানি আপনি কাউকে ভালোবাসেন। কিন্তু সে কে সেটাই জানি না। হাহা, থামো এখন, ওই চাওয়ালা চাচাকে জিজ্ঞেস করো তো। চাচা, তালুকদার বাড়িটা লেখিকা শেখ প্রীতি কোনো দিকে? আপনারা কারা? আর তালুকদার বাড়ির লগে সম্পর্ক কি? আরে চাচা, আমরা বিদেশি, গ্রামে ঘুরতে এসেছি, কিন্তু সবার মুখে শুনলাম তালুকদার বাড়ির কথা, তাই ওই বাড়ি কোথায় তাই জিজ্ঞেস করলাম। ওহ, আপনারা বাবা আমগর গ্রামের অতিথি। আসেন, আমিই আপনাগরে নিয়ে যাই। আচ্ছা চলেন চাচা, কিন্তু উনি ক্যাডা? উনি আমার বড় ভাই, চাচা আরিফ রহমান, আর আমি ওনার ছোট ভাই আশরাফ রহমান। ওহহ, আসেন আমার লগে আপনারা। এই আমগর তালুকদার বাড়ি। আরে চাওয়ালা চাচা, যে আপনি এইখানে? আরে দারোদান বাবা, কইও না, এরা বিদেশি মানুষ, এরা রহিম তালুকদারের জমিদার বাড়িতে আইছে বেড়াতে। তাই রহিম সাহেবকে ডেকে দেও বাবা। আচ্ছা আপনারা দাঁড়ান, আমি যাচ্ছি। ও কে ছিল চাওয়ালা চাচা? ও তো দারোয়ান জমিদার বাড়ির। এই তো রহিম তালুকদার আইয়া পড়ছে। তালুকদার মশাই, আপনাগর অতিথি ওনারা। আমগর গ্রাম ঘুরতে আইছে। তোমরা কারা, নাম কি তোমাদের? আমি আরিফ রহমান, আর আমার ছোট ভাই সে আশরাফ রহমান। আমরা জাপানে থাকি, আমাদের মমো ড্যাড বাংলাদেশি, কিন্তু আমাদের জন্ম জাপানে হয়েছে। তাই এই বাংলাদেশের বিভিন্ন গ্রাম ঘুরতে এসেছি আমরা। ওহহ, আসো ভিতরে। এই সবাই কই গেলা? পূর্ণ, পূর্ণা, সাফিন, সাফিকা, রিমা, প্রিয়া, লেখিকা শেখ প্রীতি, আর বাকিরা কই? সবাই দেখে যাও কে এসেছে। আরে কে আসলো? নিহারি। আমাদের বিদেশি অতিথি ওনারা, আরিফ আর আশরাফ। প্রিয়া আর রাইমা, তোদের বামদিকের ঘরটায় ওনাদের দিয়ে দে, আর আপনারা রেস্ট নেন। আসেন ভাইয়ারা। মনে মনে কতদিন পর দেখলাম প্রিয়া তোমাকে, যখন শুনেছি তুমি মারা গেছ, বিশ্বাস করো আমি সহ্য করতে পারিনি, কিন্তু তোমাকে হত্যা কেন করতে চাইল আর তোমার বোন কিভাবে মারা গেল সব জেনেই ছাড়ব। আমার নাম আয়ান চৌধুরী। ওয়াও, তোমাদের জমিদার বাড়ি অনেক সুন্দর। আচ্ছা তোমাদের নাম কি? আয়ান ওরফে আরিফ। আমি প্রিয়া, আর ও আমার খালাতো বোন রিমা। হাহা। স্যার, কানটা আমার মুখের দিকে আনেন। কেন, কি হয়েছে? স্যার, আমার মনে লাড্ডু ফুটছে। রিমা, মাশা আল্লাহ, উফফ, প্রথম দেখাতেই প্রেমে যে পড়লাম। হায় রে, তুমি কি ভুলে গেছো এইখানে কেস সমাধান করতে এসেছি আমরা, আর আমাদের যেন কেউ না চিনে, এটা মনে রেখো।
না হলে তোমার খবর আছে। এই তো আপনাদের ঘর। লেখিকা শেখ প্রীতি পছন্দ হয়েছে আরিফ ভাইয়া, প্রিয়া। বেশ সুন্দর, জমিদারি সব জিনিসপত্র, আমার খুব ভালো লেগেছে। এখন আপনারা রেস্ট নেন, আমরা যাই। রিমা। রাত 12টা, ঘড়িতে জানান দিচ্ছে ঘণ্টায়। আমাদের এই বাড়িতে এই ঘড়ি রাত 12টা বাজলেই আওয়াজ করে। ঘুম আসছে না কোনো মতেই আজ। আমার সাথে আমার রানী আমার হাতে আরামে ঘুমাচ্ছে, আর রিমি সেই পরিমাণ ঘুম দিয়েছে। এখন সবাই ঘুমে কাতর। আপুর দরকারি সব কাগজপত্র এই বাড়ির এখনই পড়ার উত্তম সময়ে। কাগজগুলো খুলে বসলাম, লাইটের নিভু নিভু আলোতে। প্রিয় রাহাত, তোমাকে কি বলে ডাকবো জানি না আমি। কিন্তু একটা কথা, তোমার সাথে দেখা না হলে আমি এত কিছু শিখতে পারতাম না। আমি তোমাকে মনের অজান্তেই ভালোবাসতাম, বলার সাহস হয়নি। কারণ তুমি আমার ক্লাসমেট ছিল। একসাথে আমেরিকায় পড়াশোনা করেছি। কিন্তু তুমি আমাকে বন্ধুর চোখে দেখতে, হাহা। কারণ তুমি তো রিফাকে ভালোবাসতে, জানতাম আমি। আর ভাগ্য দেখো, রিফা নিলয়কে ভালোবাসত। আমাদের কাহিনী সিনেমার মতো, তাই না? জানো, আমার বোন প্রিয়া ও নিলয়কে ভালোবাসে, কিন্তু আমাকে মুখে প্রকাশ করে নিষে। কিন্তু আমি ঠিকই বুঝেছিলাম, ভালোবাসা সত্যিও কাঁদায়। আমি জানতাম নিলয় কখনো প্রিয়াকে লেখিকা শেখ প্রীতি ভালোবাসত না, ওটা শুধু অভিনয় ছিল। জানিস প্রিয়া, তোদের কাউকে আমি বলতে পারিনি আমি বেশিদিন বাঁচব না যে। প্রিয়া, রাহাত তোর বিপদ চাই, কারণ আমরা তালুকদার পরিবারের বংশধর। রাহাতের আমাদের সম্পত্তির প্রতি অনেক লোভ ছিল। তাই সে আমাকে ভালো না বেসেও আমার সাথে নাটক করেছিল। আর আমি ভুলের শাস্তি পেলাম, আমার নামের সম্পত্তি এখন ওর নামে। আর সেটা এখন ও কেউ জানে না। তোর নামের সম্পত্তি সে এখন নিতে চায়। কারণ আমি আর রাহাত বিবাহিত ছিলাম। হাহা। কাউকে বলতে পারিনি রে, তাই তোর ভাগের সম্পত্তি এখন সে চায়, তাই সাবধান বোন। যেদিন এই কাগজগুলো তোর হাতে যাবে আমি সেদিন বেঁচে থাকব না হয়তো, কিন্তু তুই ওকে শাস্তি দিস বোন। ভালো থাকিস। এই রিমা, ওঠ, বিরাট কাহিনী ঘটে গেছে। উফ, এত রাতে কেন জাগালে? এটা পর কাগজগুলো। এই রে আপু, তার মানে ওদিন আপু তোমাকে বাঁচানোর জন্যই নিজের মৃত্যু ডেকেছিল। আমাদের এখন রাহাতকে শাস্তি দিতেই হবে। হুম, রিমা। সবাই কোথায় দাদাজান? কি হয়েছে নিহারি? রিধি মার জন্য বিয়ের কথা আসছে, ছেলে সেলিব্রিটি, ওর মা বাবা আমেরিকায় থাকে। দাদাজান। কি বলছো কি দাদাজান? প্রিয়া, আমরা সেই খুশি। কিন্তু নিহারি, আমার মেয়ের আগে প্রিয়া মায়ের বিয়ের দরকার ছিল তো। দাদাজান, কিন্তু ছেলে মা রিধিকে নিয়ে যেতে চায়। আর আজই সব অনুষ্ঠান হবে। আর আশরাফ, আরিফ তোমরাও কিন্তু থেকো। জি দাদাজান। আরিফ ওরফে আয়ান চৌধুরী। কিরে রিধি, বিয়ে হয়ে যাবে তোর? হাহা। সাফিন। ধেদ, থামো তোরা। রিধি। যাই হোক, এইবার আমি রিমা, সাফিন, সাফিকা, রাহাত ভাই বিয়েটা খাবই। হাহা। মা আমাকে আবার বাংলাদেশে নিয়ে আসলে কেন? তোমাকে তুর্কপুর গ্রামে নিয়ে যাব। মেয়ে প্রস্তুত, আজই তোমার কাবিন হবে। সাথে তোমার ড্যাড আর আমি থাকব। মেয়ে ভালো অনেক। আমি লেখিকা শেখ প্রীতি বিয়ে করব না। তুমি এখন বিয়ে করতে বাধ্য। এখন চলো গ্রামের উদ্দেশ্য গাড়িতে ওঠ।
আর নিলয়ের বাবা সবকিছু নিয়েছ তো? আরে নিলয়ের মমো সব নেওয়া শেষ। ড্রাইভার গাড়ি চালাও, সন্ধ্যার আগে পৌঁছাতে হবে আমাদেরকে। রিমা, আমার মনে কেন জানি কুডাক ডাকছে। খারাপ কিছু হবে মনে হচ্ছে। আর দাদাজান তিনতলায় কেন আমাদের না করল যেতে? আজ রাতে আমি আর তুই যাব, মনে রাখিস। কিছু একটা গণ্ডগোল আছে। আচ্ছা, কিন্তু এখন আসো রিধিকে সাজাই। রিমা, হাহা প্রিয়া। মমো, ড্যাড এত বাজে গ্রাম, দেখো রাস্তা কত খারাপ। আর তোমরা এই জায়গার মেয়েকে বউ বানাবাছি। রুচি খারাপ তোমাদের। চুপ থাক, তুই জানিস যে মেয়েকে আমি পছন্দ করেছি সে কে? কে সে মমো? পূর্ণপর গ্রামের জমিদার তালুকদার পরিবারের বংশধর, রিধি। এই মেয়ে সেদিন রাস্তায় অ্যাক্সিডেন্টের সময় আমাকে বাঁচিয়েছিল। ও আমাকে হসপিটালে নিয়ে গেছিল। আর তুই ছি। তোর মমো বেঁচে থাকত না ওই মেয়ে না থাকলে। মনে রাখিস। সরি মমো, আমি তো জানতাম না। রিফার মৃত্যুতে আমি দুঃখিত ঠিক, কিন্তু আমি রিফাকে মেয়ে নিতে পারিনি। জানিস সেটা তুই। এই তো তালুকদার বাড়ির গেট দেখা যাচ্ছে, নিলয়ের মমো সোহানা। ও করিম চাচা গো, আফনাগর বাড়ির জামাই আইয়া পড়ছে। কি হয়েছে দারোয়ান কাকা? সুমি, প্রিয়ার ছোট আন্টি। দাদাজান কই? এই তো আমি, ওরা লেখিকা শেখ প্রীতি এসে গেছে রহিম। দাদাজান। হুম, চাচা। চলো সবাই গেইটে। পূর্ণা চলো, আর প্রিয়ার মামি ওরফে ঝুম, কে বলো আসতে। দাদাজান। প্রিয়া আপু শুনেছ? ছেলে পক্ষ এসে গেছে। রিমা। ওহ, মন খারাপ? আরে না, প্রিয়া। আসতে পারি? আরিফ। ওহহ, আরিফ ভাই আসেন। প্রিয়া, তোমার নাকি যমজ বোন ছিল শুনলাম, সবার কাছে সে কই? আসলে আরিফ ভাই, শ্রেয়া আপু মারা গেছে। রিমা। উফ, সরি, আমি জানতাম না, কষ্ট দিয়ে ফেলেছি। আসো বাহিরে, ছেলে পক্ষ এসে গেছে। হুম, আপনি যান, আমরা আসছি। প্রিয়া। এই তো বাড়ির জামাই, আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? দাদা যান। সোহানা, আরে না, আপনাদের বাড়ির সবাই কোথায়? পূর্ণা, রিমা আর প্রিয়াকে নিয়ে আসো তো। দাদা যান। আরে দাদা যান, এই তো আমরা। প্রিয়া। আপু দেখ দেখ, নিলয় কিনা রিধিকে বিয়ে করবে। রিমা। আপু বিয়ে আটকাও না, দেখে যা সব। প্রিয়া। স্যার এটা তো নিলয়। আশরাফ। কিরে নিলয়, তুই এইখানে? আরিফ ওরফে আয়ান। তুই এইখানে কেন? নিলয়। এই তোমরা দুইজন দুইজনকে চিনো? দাদা যান। আরে সোহানা, ওরা দুইজন ছোটবেলার বন্ধু। আয়ান। তোমরা আমাকে কেন মিথ্যা বললে? দাদা যান। সরি, আমি আয়ান, আমি নিজের আসল পরিচয় গোপন করেছি। আমি পুলিশ, একটা তদন্তে আমাদের কে এই পরিচয় নিতে হয়েছিল। আয়ান। মানে? দাদা যান। মানে হলে শ্রেয়ার মৃত্যুর পিছনের অনেকের হাত আছে। আর প্রিয়া, আমাকে সব খুলে বলো কি হয়েছিল সেদিন। আর নিলয়, তুই অনেক কিছু লুকিয়েছিস আমাদের কাছ থেকে। আয়ান। প্লিজ থামেন সবাই, রিধির বিয়েটা হয়ে যাক। আমি চাই না কিছু ঝামেলা হোক। আমার বোন কষ্ট পাচ্ছে, আপনারা কি দেখতে পারছেন না? প্রিয়া। না, আমি বিয়ে করব না। নিলয় নিশ্চিত কিছু করেছে আমার আপুর সাথে। রিধি। আরে রিধি মা, আমার ছেলে তো তোমাদের কাউকেই চিনত না। সোহানা।
হা হা, সোহানা আন্টি, একটা কথা আজ হয়েই যাক, নিলয় আমার বন্ধু, আর প্রিয়ার সাথে নিলয়ের সম্পর্ক ছিল, এটা জানতেন না আয়ান। আয়ান বেশি বলছিস, আমি রিফাকে শুধু ভালোবাসতাম, নিলয়। তুই তো দেখি কাল সাপ। আমি কিন্তু প্রমাণ করেই দিব দোষী তুই। আয়ান। সবাই থামো, নিহারি, সুমি সবাইকে যার যার ঘরে যেতে বলো এখন, আর অতিথিদের ঘর দেখিয়ে দেও। কেউ যেন বাহিরে না যায়, তাহলে রহিম তালুকদার কি করতে পারে সেটা বুঝবে। দাদা যান। আপনারা চলুন, সুমি আপনাদের ঘর ওই দিকে। হুম, সোহানা। হ্যালো ম্যাম, সিনাত ম্যাম মারা গেছে। রফিক। কি? কখন, কিভাবে? প্রিয়া। আমরা সবাই বাহিরে ছিলাম, ওনাকে তালাবদ্ধ রেখেছিলাম, এসে দেখি দরজা খোলা, পরেই দেখি ওনার গলা কাটা হয়েছে। রফিক। রফিক ইসলাম, তুমি তোমার কাজ ভালোভাবে করতে পারোনি। আমি নিশ্চিত এটা রাহাত করেছে। ওর লাশ ওর পরিবারের কাছে পৌঁছিয়ে দেও। রাহাতকে আমি নিচ্ছি। প্রিয়া। স্যার, আপনি কিছু কি বুঝতে পারছেন? রফিক। হুম, অনেক কাহিনী আছে রফিক, সব বের করতে হবে, আর নিলয় এর ব্যাপারে জেনেছ। সেদিন রাতে সে কোথায় ছিল? জি স্যার, তালাদিঘির বনে ছিল, ওইখানে গেছিল, কল নোটিফিকেশন তাই দেখাচ্ছে। আর আরও শুনলাম সেদিন নাকি প্রিয়াও ছিল, রিফা, সিনাত, রাফি আরও একজন ছিল। গুড, আমার প্রিয়ার সাথে একলা কথা বলতে হবে। প্রিয়া, আসব? আয়ান ভাই, আপনি এত রাতে? রিমা বাহিরে যাও, আমার প্রিয়ার সাথে কথা আছে। না, রিফা সব জানে, তাই সে যাবে না কোথাও, যা বলবেন তাড়াতাড়ি বলেন। শ্রেয়া মারা গেছে কিভাবে? আর তোমাদের পাশের গ্রামই তো সুন্দরপুর। আর সেখানেই তো তালাদিঘির জঙ্গল, সেদিন তোমরা ওইখানে কেন গেছিলা? আপনি পুলিশ, আপনার তো সব বের করা উচিত, তাই না? হা হা। হাসবা না, প্রিয়া, আমি এই কেস সমাধান করতে চাই। আসলেই? তাহলে নিজের বন্ধুর বিরুদ্ধে যেতে পারবেন? মানে এই যে নিলয় আপনার বন্ধু, কিন্তু নিলয় আমার সাথে যা যা করেছে লেখিকা শেখ প্রীতি সেটা মাফের যোগ্য না। আমার জীবন নরক করে দিয়েছে। এমনকি শেষে আমাকে ধর্ষণের মতো, ছি। খুলে বলো সব আমাকে। আপনাকে কেন আমি বিশ্বাস করব? হা হা, রাহাতের সম্পত্তি আমার হাতে এখন, তাই মানে আয়ান ভাই, রিমা। রাহাত আমার দূর সম্পর্ক এর ভাই, সে আমাকে অনেক বিশ্বাস করত, আর আমি এটাও জানতাম শ্রেয়া আর রাহাত বিবাহিতও ছিল। তাই সম্পত্তি আমি এখন আবার আমার নামে করেছি, চালাকি করে, কারণ তোমাদের ফেরত দিতে হবে যে। তাই এখন সব খুলে বলো। তাহলে শুনেন, সেদিন আমাকে রিফা কল করে বলে তালাদিঘির বনে পিকনিক তাই যেতে হবে। আমি আবার আমার শ্রেয়া আপুকে সেই কথাটা বলেছিলাম, শ্রেয়া আপু ও সেদিন আমার সাথে গেছিল। কিন্তু ওরা জানত না আমার যমজ বোন ছিল যে। যখন যাই দেখলাম সিনাত, রিফা, নিলয়, রাফি, শুভ ছিল। কিন্তু আমার আপু গাড়িতেই বসেছিল। আমি ওদের সাথে পিকনিকে জয়েন করি। হঠাৎ খেয়াল আসলো আমাকে রিফা যে শরবত দেয় সেটাই বিষ ছিল, জানতাম না, আমি খেতে পারিনি, হাত থেকে পড়ে গেছিল। ওরা ভাবছিল আমি খেয়েছি। পরে যখন সবাই ঘুমাতে গেল রিফা আমাকে ডাক দেয়, আমাকে এক জায়গায় নিয়ে যায়, আমার আপু ও আমাদের পিছনে পিছনে গেছিল। পরে দেখি শুভ আর রাফি, আমাকে নাকি ধর্ষণ করাবে রিফার প্লেন। আমি কোনো মতে দৌড় দেই, কিন্তু আমার আপুকে ধরে ফেলে আমি আপুকে বাঁচাতে পারিনি, কারণ আমরা একই রকমের ড্রেস পরেছিলাম,
আর অসুস্থ হবার কারণে সেইখানে বেহুশ হই। সকালে উঠে দেখি আপুর রক্তাক্ত শরীর, মৃত আপু। সেদিন থেকে প্রতিশোধ মাথায় ঘুরছে আমার। কিন্তু রাতে আর কি হয়েছে আমি জানি না। কিন্তু নিলয় দোষী, আমাকে বিষলেখিকা শেখ প্রীতি দিচ্ছে সবাই মিলে। হা হা, প্রিয়া। ছি নিলয় এমন খারাপ, ছি, ভাবতেই পারছি না। তোমার সাথে ভালোবাসার অভিনয় করল, তুমি কিছু করলে না কেন? আয়ান, আমি আমেরিকায় চলে গেছিলাম, আমার পরিবার কেউ মেনে নিতে পারেনি। আর এখন রিফা সিনাত দুজন মারা গেছে। প্রিয়া, সিনাত কিভাবে মারা গেছে? রাহাত ওকে মেরে ফেলেছে। আমি সিনাতকে আটকে রেখেছিলাম, কিন্তু রাহাত এসে ওকে মেরে ফেলেছি। প্রিয়া, রাহাত যে খারাপ আমি জানি, কিন্তু সে এইসব জঘন্য কাজ করল, ওকে শাস্তি দিব আমি। আয়ান, আচ্ছা আয়ান ভাই, উপরে 3তলা থেকে কোনো আওয়াজ পাচ্ছেন? রিমা, পাচ্ছিস? প্রিয়া, হ্যাঁ, তাই তো 3তলা তো দাদাজান বলল বন্ধ, কেউ না যেতে, তাহলে এত রাতে কে আছে? রিমা, প্রিয়া, রিমা চলো, আমরা যেয়ে দেখে আসি। কিছু একটা রহস্য আছে। কিন্তু দাদাজান নিষেধ করেছে। প্রিয়া, বাদ দেও, চলো আমার সাথে তোমরা, আমার সাথে লাইট আছে। চলুন। প্রিয়া, সিরি, ডান দিকে, আমি আগে যাব। প্রিয়া, আপু আমার যে ভয় লাগছে। এই প্রিয়া, 3তলার সব দরজা বন্ধ কেন? আয়ান, জানি না ভাই, কিন্তু ওই যে দক্ষিণ দিকের দরজাটা খোলা দেখা যাচ্ছে ভাই। প্রিয়া, কিছু সমস্যা আছে, দাদাজান কিছু লুকাচ্ছে। আমি আগে যাচ্ছি, তোমরা আমার পিছনে আসো। আয়ান, আয়ান ভাই, সাবধানে, লেখিকা শেখ প্রীতি, ভিতর থেকে আলো দেখা যাচ্ছে, তার মানে কেউ আছে। রিমা, ভাই দরজায় চুপি দেন। প্রিয়া, আল্লাহ, কি দেখলাম এটা আমি? আয়ান, কেন, কি হয়েছে ভাই? রিমা, তোমরা দুইজন চুপি দিয়ে দেখো আগে। যাও। রিমা, এটা কি দেখলাম? দাদাজান, কালো জাদু করে। আর ওই ছায়াটা কে? দাদাজান তো জানে কালো জাদু গুনাহ, আর কাকে তখন বসে থাকতে দেখলাম? শ্রেয়া আপুর মতো লাগছিল রে। মাথা কাজ করছে না। প্রিয়া, আচ্ছা আমরা আগে ঘরে যাই, না হলে আমাদের দেখে ফেললে ফেঁসে যাব। আয়ান, চলেন ভাই। রিমা, আমি সব বুঝে গেছি প্রিয়া, কাল বাসার সবাই সব জানবে, এখন ঘুমাও তোমরা। ভাই আমাদের বলেন। প্রিয়া, না, একেবারে কাল। এখন বাই, ঘুমাতে গেলাম। রফিক, কাল আমাদের প্লেন কাজে লাগাতে হবে। আমাদের টিমকে প্রস্তুত থাকতে বলো। স্যার, আপনি কি সব বুঝে গেছেন? সবটাই। হাহা। সবাই কোথায়? বাড়ির লেখিকা শেখ প্রীতি, সবাই নিচে আসো। আয়ান, কে রে এই তালুকদার জমিদারের ঘুম নষ্ট করে? উফ, নিহারি, দেখ আয়ান কি শুরু করল সকালে। সুমি, আমরাও এসে হাজির। হাহা, আমি আর রিমা। ভালো লাগে না। পূর্ণ রে, পূর্ণা, এই কি হয়েছে রে, সকালে ডাকা কেন? রিধি, সবাই দেখি এসেই গেছে, কিন্তু নিলয় বা তার পরিবার কই? আয়ান, এই তো দোস্ত, আমরা আসলাম। এখন বল, সবাইকে ডাকার কারণ? নিলয়, শ্রেয়ার মৃত্যু কিভাবে হয়েছে সব জেনে গেছি আমি। আয়ান, কিরে নিলয়, কিছু বলবি নাকি? বাবা, আমার ছেলে কি বলবে? নিলয় এর আম্মু, আন্টি, আপনার ছেলে হয়তো জানেই না প্রিয়ার যমজ বোন ছিল, শ্রেয়া নাম। আপনার ছেলে তো প্রিয়ার সাথে ভালোবাসার নাটক করেছে। আয়ান, কি বলছি সেই সব? নিলয়, চুপ সব, আজ আমি সব বলবো, আপনারা শুনবেন। দাদাজান, বলবো? আয়ান, বলো বাবা। কয়েক বছর আগে রিফা, নিলয়, সিনাত, শুভ,
রাফি প্রিয়াকে মারার জন্য প্ল্যান করে। কারণ প্রিয়া নিলয়কে ভালোবাসত, আর সেটা রিফা সহ্য করতে পারেনি। তাই প্রিয়াকে মারার প্ল্যান করে সে। সবাই তার সাথে হাত মিলাই, এমনকি নিলয়ও, কারণ নিলয় ও রিফাকে ভালোবাসত। প্রিয়ার সাথে শুধু টাইম পাস করেছিল। সেদিন প্রিয়ার সাথে শ্রেয়া ও তালাদিঘির জঙ্গলে যায়, সে গাড়িতে বসেছিল। প্রিয়া ওদের সাথে দেখা করে। ওরা শরবতে বিষ মিশাই, সেটা প্রিয়া খেয়াল করেনি, কিন্তু সেই শরবত হাত থেকে পড়ে যায়, তাই খেতে পারেনি। গভীর রাতে রিফা প্রিয়াকে এক জায়গায় নিয়ে যায়, শ্রেয়াও তাদের পিছন পিছন যায়, কিন্তু প্রিয়া যে দেখে রাফি শুভ তাকে ধর্ষণ করতে চাচ্ছে, সেটা রিফার বুদ্ধি। প্রিয়া কোনো মতে দৌড় দেয়, কিন্তু প্রিয়া আর শ্রেয়া এক জামা পরেছিল, তাই তারা প্রিয়ার বদলে শ্রেয়াকে ধরে ধর্ষণ করে। রিফা মেয়ে হয়ে এইসব করল, ছি। প্রিয়া অসুস্থ হয়ে গেছিল, সেই গাছের আড়ালে ছিল, বাঁচাতে পারেনি শ্রেয়াকে, সেইখানে বেহুশ হয়। সকালে উঠে দেখে শ্রেয়ার রক্তাক্ত লাশ। সেদিন থেকেই প্রিয়া আমেরিকায় চলে যায়, আর প্রতিশোধের চিন্তা করতে থাকে। এই ফাউল ছেলে, তুই আমার শ্রেয়া মাকে মেরেছিস দাদাজান। দাদাজান, আমি জানতাম না, আমরা শুধু বিষ দিয়েছিলাম। নিলয়, তোরে জন্ম দেওয়াই আমার ভুল হয়েছে। নিলয় এর মা, তোর মতো জঘন্য ছেলে পেটে কেন ধরলাম আমি? আল্লাহ মাফ করুক আমাকে। মা, আমি জানতাম না রিফা এইসব করেছে যে। নিলয়, চুপ থাক, ওই ফাউল মেয়েকে অভিশাপ দিলাম আমি। নিলয় এর আম্মু, সবাই চুপ হন। আয়ান, আমার কথা বাকি আছে। রফিক, শুভ, রাফিকে ধরে নিয়ে আয়, ঘরে আনো। দেখ রাফি, শুভ, তোদের ফাঁসি হবে। তোরা লেখিকা শেখ প্রীতি জাহান্নামে যাবি। আয়ান, তোদের ছাড়ব না আমি, তোরা আমার আপুকে মেরেছিস। প্রিয়া, রিমা, প্রিয়াকে সামলাও। আপু, নিজেকে শক্ত করো। সবাই শুনো, রিফার মৃত্যু নরমাল না, ওকে জাদু করে মেরে ফেলা হয়েছে, আর সেটা করেছে জমিদার তালুকদার। আয়ান, আয়ান, আমার নামে কোনো সাহসে দোষ দিচ্ছ? দাদাজান, হা হা, কাল যে জাদু করলেন সব দেখেছি আমি। তিনতলায় করেছেন, ভিডিও আমি করে রেখেছি, সবাই টিভির দিকে তাকাও। ছি, দাদাজান জাদু করলেন শেষে আপনি। সুমি, এখন বলেন আপনি কিভাবে জানলেন রিফা শ্রেয়াকে মেরেছে? আয়ান, শ্রেয়ার মৃত্যুর পর আমি শ্রেয়ার একটা ডায়েরি পাই ওর বাসায়, তখন প্রিয়া আমেরিকায় ছিল। শ্রেয়া লিখেছিল রাহাতের সাথে তার বিয়ে হয়, রাহাত তার নামে সম্পত্তি নিয়ে নে, আর রাহাত রিফাকে ভালোবাসে, তাই রিফাকে সরানোর বুদ্ধি করি, তাই জাদুর সাহায্য নেই। রিফা গর্ভবতী ছিল, তাই শয়তান দিয়ে ওকে মেরে ফেলি। এমনকি রাফি, শুভকেও খুঁজেছিলাম আমি, কিন্তু পাইনি, কিন্তু নিলয় যে এর সাথে যুক্ত জানতাম না। আর প্রিয়া মা, তুমি কিভাবে নিলয়ের মতো খুনিকে ভালোবাসলে? ওর তো যোগ্যতাই নাই আমাদের বংশে বিয়ে করার। ওর জন্য আমি আমার এক নাতনিকে হারালাম। আমার নাতনির প্রতিশোধ আমি নিজে নিয়েছি। লেখিকা শেখ প্রীতি, আমার শান্তি। দাদাজান, দাদাজান, আপনি আইনের সাহায্য নিতে পারতেন, কিন্তু আপনি তা করেননি। এখন সবাই শুনেন। রফিক, রাহাতকে ধরে আনো। দাদাজানের পায়ে ফালা, ওর প্লেন এই প্রিয়াকে মারতে চেয়েছিল রিফা। আমাকে তুই কিভাবে ধরে আনলি আয়ান? মিথ্যা সব, আমি কিছু করিনি। রাহাত, তুই একটা পরিবারের মানুষকে মেরে ফেলেছিস। হাহা, দেখ রিফার পেটের বাচ্চা তোর ছিল, সেও দুনিয়ায় নাই। ওকে ভালোবেসে পাস নাই, যেমন প্রিয়া নিলয়কে ভালোবেসে ধোঁকা খেল। তোর তো শাস্তি হবেই। আবার সিনাতকে হত্যা করেছিস। তুই যে আমার ভাই সেটাই ঘৃণা লাগছে। রাহাত, আয়ান, নিহারি, তোর মেয়ে বেঁচে গেল এই নিলয় খুনির হাত থেকে। সুমি, ঠিক বলেছিস সুমি।
আমি সবাইকে কিছু কথা বলতে চাই প্রিয়া। আরও কিছু রহস্য এখনো বাকি আছে। কি কথা প্রিয়া? মা, দাদা যান। শ্রেয়া আপুর লাশ তারা গুম করেনি কেন? আর ধর্ষণ কেন করালো? রাফি, শুভকে উত্তর দিতেই হবে। আসলে রিফা আমাকে আর শুভকে বলেছিল তোমাকে ধর্ষণ করে মারতে, বিষে যখন কাজ হয়নি তাই, আর গুম করেনি কারণ সেই জঙ্গলে কেউ যায় না তাই। রাফি: হা হা, কিন্তু আমরা আপুর লাশকে ভালোভাবেই কবর দিয়েছি, তোদের তো লজ্জা হওয়া উচিত। তোদের ঘরেও তো মা, বোন আছে। আর নিলয় তোমাকে ভালোবেসে আমি সব হারিয়েছি। তোমার মতো ধোঁকাবাজ, মিথ্যা লেখিকা শেখ প্রীতি ভালোবাসার ছেলে যেন জন্ম আর না হয়। তোমাকে আমার এখনই শেষ করে দিতে ইচ্ছে করছে। যে রিফার জন্য এত কিছু করলে সে রিফা ও তোমাকে ধোঁকা দিয়েছে। হাহা। প্রিয়া, আয়ান ভাই, নিলয়, রাহাত, শুভ, রাফি সবাইকে নিয়ে যান জেলে, আর আমার দাদাজান কেও। উনি ও আইন নিজের হাতে তুলে নিয়েছে। প্রিয়া: কি বলছিস কি আপু? রিধি: হ্যাঁ, তাই। আমি অপরাধ করেছি, আমাকে নিয়ে চলো দাদাজান। প্রিয়া ম্যাম, নিলয় স্যারের বর্তমান অবস্থা কেমন? তন্নি: হা হা, তারা সবাই জেলে। আজ 5টা বছর কেটে গেল, সিআইডিতে আছি আমি, আর দাদাজান ছাড়া পেয়েছে। তন্নি: প্রিয়া: আর এই 5টি বছরের কাহিনী শুনলি তো, জীবন কঠিন, বড় কঠিন। আমি আজও আপুকে মিস করি। আচ্ছা ম্যাম, আপনি কি নিলয় স্যারকে এখনো ভালোবাসেন? তন্নি: কাউকে ভালোবাসলে এক যুগ পর্যন্ত ভুলা যায় না রে, সত্যিকারের ভালোবাসায় ভুলা কঠিন। তাহলে তুই তোর উত্তর পেয়েছিস তো? প্রিয়া: জি ম্যাম, আপনার কাছ থেকে আমাকে অনেক কিছু শিখতে হবে। তন্নি: আসবো ভিতরে? আয়ান: আরে আয়ান ভাই, যে লেখিকা শেখ প্রীতি তন্নি উনি আয়ান। হা হা, যার কথা বলেছিলাম তোকে। প্রিয়া: আচ্ছা আপনারা কেউ বিয়ে করেন না কেন? তন্নি: হা হা, আমি করব না, কিন্তু আয়ান ভাই কেন করেন না জানি না। প্রিয়া: আয়ান, মনে মনে কখনো তোমাকে প্রিয়া বলতেই পারলাম না। তোমাকে আমি কতটা ভালোবাসি আমি জানি, কিছু ভালোবাসা প্রকাশ না করাই ভালো। অপূর্ণতা, তুমি আমার প্রিয়া। সমাপ্ত।